আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি শায়লা নুশমা, আর আজকে আমরা পড়তে যাচ্ছি পাংচুয়েশনস বা বাংলায় যেটাকে আমরা বলি বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। তো শুরু করা যাক। প্রথমে একটু জেনে নিই পাংচুয়েশনস আমরা ঠিক কেন ব্যবহার করি। পাংচুয়েশন সাধারণত আমরা যখন কথা বলি তখন কথার ভিতরে বিরতি দেই, কথা যাতে স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক একইভাবে আমরা যখন লিখি তখন লেখার মধ্যে আমরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করি এক্সপ্রেশন বোঝানোর জন্য বা বিরতি বোঝানোর জন্য। ঠিক এই কারণেই পাংচুয়েশন ব্যবহার করা হয়, প্রথমত বিরতি বোঝানোর জন্য, আমরা লেখার ভিতরে বিভিন্ন জায়গায় কমা, ফুল স্টপ এগুলো ব্যবহার করি বিরতি বোঝানোর স্বার্থে, এবং এক্সপ্রেশন বোঝানোর জন্য পাংচুয়েশন ব্যবহার করা হয়, বিভিন্ন এক্সপ্রেশন। যেমন কোনো অ্যাপোস্ট্রফি মার্ক অথবা এক্সক্লেমেশন মার্ক, এগুলো আমরা ব্যবহার করে থাকি এক্সপ্রেশন বোঝানোর জন্য। আমরা বুঝতেই পারছি পাংচুয়েশন সাধারণত আমরা বাক্যে বিরতি বা এক্সপ্রেশন বোঝানোর জন্য ব্যবহার করে থাকি, যাতে আমাদের লেখনী আরো স্পষ্টভাবে বোঝা যায়। আচ্ছা, এখন পাংচুয়েশনের রুলের দিকে আগানো যায়। প্রথমেই আমরা জানবো ফুল স্টপের ব্যবহার সম্পর্কে। পিরিয়ড বা ফুল স্টপ ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত একটি চিহ্ন। পিরিয়ড ব্রিটিশ ইংলিশে বলা হয় এবং ফুল স্টপ আমেরিকান ইংলিশে বলা হয়। বেশিরভাগ বাক্যে প্রশ্নবোধক বা বিস্ময়সূচক বাক্য ছাড়া সকল বাক্যে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি বাক্যের শেষ নির্দেশ করার জন্য। অর্থাৎ আমরা উদাহরণে গেলেই দেখতে পারবো আই লাভ টু ট্রাভেল, দিস ইজ এ সেন্টেন্স। সেন্টেন্সটা শেষ করার বোঝানোর জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। একইভাবে ডু দ্য ওয়ার্ক প্রপারলি, একটা ফুল সেন্টেন্স বোঝানোর জন্য আমরা ডু দ্য ওয়ার্ক প্রপারলি পরে ফুল স্টপ ব্যবহার করেছি। যে কোনো সেন্টেন্সের শেষে ফুল স্টপ এই কারণেই ব্যবহৃত হয় আমরা জানি। এখন এমন কিছু রুল জানবো ফুল স্টপের যেগুলো সাধারণত আমরা দেখতে পারি না। যেমন অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু ফুল স্টপ ব্যবহার করি। অ্যাব্রিভিয়েশন বলতে কোনো কিছু শর্ট ফর্ম বোঝানো হয়। শর্ট যেমন এখানে বলা হচ্ছে S.A, সরি এটা US.A হবে। আচ্ছা, যেমন এখানে বলা হচ্ছে US.A, অর্থাৎ এখানে একটা কান্ট্রির নাম বোঝানো হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই কারণে আমরা এগুলোর ভিতরে ফুল স্টপ ব্যবহার করেছি। অথবা আমি যদি বলি মিস্টার, মিস্টার আমরা ছোট করে কিভাবে লিখি MR ডট, অথবা মিসেস ছোট করে কিভাবে লিখি MR.S। ওকে, এটা দিয়ে মিস্টার বা মিসেস বোঝানো হয়। তো আমরা বুঝতেই পারছি কোনো বড় কিছু সংক্ষিপ্ত ফর্ম বা অ্যাব্রিভিয়েশনকে আমরা প্রকাশের স্বার্থে বিভিন্ন জায়গায় ফুল স্টপ ব্যবহার করে থাকি। এখন সেকেন্ড রুলে আসা যাক, ওয়েবসাইট অ্যাড্রেসের ক্ষেত্রে। যেমন আমরা এখানে বলছি এক্সাম্পলে schoolmathematics.com। ওকে, এখানে ওয়েবসাইটের ভিতরে আমরা ওয়েবসাইট ডিফারেন্সিয়েট করতে .com, www এই সাইট আলাদা আলাদা পার্ট ডিফারেন্সিয়েট করতে ফুল স্টপ ব্যবহার করেছি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ফুল স্টপ শুধুমাত্র বাক্যের শেষেই না, আরো বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে। আচ্ছা, এখন আসা যাক কমার ব্যবহারে। কমা সাধারণত একটা সেন্টেন্সের ভিতরে বিভিন্ন ক্লজ অথবা বিভিন্ন বস্তু ডিফারেন্সিয়েট করতে ব্যবহার করা হয়, ওয়ার্ডগুলো আলাদা করার স্বার্থে। যেমন এখানে বলা আছে ক্লজ, ফ্রেজ অথবা ওয়ার্ডগুলোকে আলাদা করার জন্য ব্যবহৃত হয় কমা। যেমন his uncle who came here yesterday is a police officer. his uncle, এটা একটা আলাদা ক্লজ বা পার্টকে বোঝাচ্ছে সেন্টেন্সে। এরপরে who came here yesterday পুরোটাই একটা আলাদা ক্লজ, is a police inspector একটা আলাদা ক্লজ। তো আমরা এখানে বুঝতে পারছি যে একটা বাক্যের বিভিন্ন পার্টকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা কমা ব্যবহার করতে পারবো। আর কমা ব্যবহারের মাধ্যমে আমরা সেন্টেন্সের সার্টেন কিছু জায়গায় পজ করেছি, যার মাধ্যমে সেন্টেন্সটা আরো স্পষ্ট হয়েছে। His uncle who came here yesterday is a police officer. ওকে,
এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কমা আমাদের বাক্য ব্যবহারের মাধ্যমে জিনিসটা আরো স্পষ্ট হয়ে ওঠে। কমার দ্বিতীয় রুলে আগানো যাক। একটি লিস্টের অনেকগুলো আইটেমকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। অনেকগুলো আইটেমকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। কিভাবে? আমরা এক্সাম্পলে দেখি। The colors in his drawing room are green, black and blue. একজনের ড্রয়িং রুমে 3টা কালার ব্যবহার করা হয়েছে এবং এই 3টাই আমরা কমা দিয়ে ডিফারেন্সিয়েট করেছি। অর্থাৎ একই ধরনের কোনো বস্তু একটি সেন্টেন্সে থাকলে ওটা ডিফারেন্সিয়েট করার জন্য বা আলাদা করার জন্য কি ব্যবহার করা হয়? কমা। দ্বিতীয় রুলে আগানো যায়। দ্বিতীয় রুলে বলা হচ্ছে দুটি ক্লজকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। দুটি ক্লজকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন আমরা একটু আগেই দেখতে পেলাম, আবারও দেখছি, এক্সাম্পলে বলা আছে although he tried his level best he could not manage the money. Although he tried his level best, এটা একটা আলাদা ক্লজ, এবং he could not manage the money, এটা একটা আলাদা ক্লজ, তাই না? তো এখানে দুটো ক্লজকে আলাদা করার স্বার্থেও আমরা কমা ব্যবহার করেছি, যা বাক্যকে আরো স্পষ্ট করে তুলেছে। ওকে, এখন আমরা কমার ব্যবহার আশা করি বুঝতে পেরেছি। নেক্সট রুলের দিকে আগানো যায়। আচ্ছা, নেক্সট রুলে বলা আছে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ থেকে আলাদা করার জন্য ইনভার্টেড কমার পাশাপাশি কিন্তু একটা কমাও ব্যবহার করা হয়। যেমন এখানে বলা আছে হি রিপ্লাইড নো নিড টু কাম টুডে। এটা আমরা জানি আমাদের ডিরেক্ট স্পিচ, তাই না? এখন ডিরেক্ট স্পিচ দেওয়ার আগে আমরা যখন কে বলছে এটা ইন্ডিকেট করেছি, তারপরে একটা কমা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ বাক্যের কোথায় সুস্পষ্টভাবে বাক্যটি উচ্চারণ হবে এর ক্ষেত্রেও আমরা কিন্তু কমা এখনো ব্যবহার করছি। আবারও বলছি, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচকে আলাদা করার স্বার্থে আমরা কমা ব্যবহার করেছি। ওকে, এখন যদি আমি অন্য যে কোনো সেন্টেন্স বলি, যেমন আমি যদি বলি I said you should do the job, আমি যদি বলি I said you should do the job, I said, এরপরে একটা কমা ব্যবহৃত হবে, you should do the job। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আমি বলেছি I said you should do the job, you should do the job direct speech এবং I said indirect speech, এই দুটোকে আলাদা করার জন্য আমি কি ব্যবহার করেছি? কমা। হোপফুলি এই রুলটা ক্লিয়ার। এখন আমরা নেক্সট রুলে আগাই। নেক্সট রুলে বলা হচ্ছে দুটি অ্যাডজেক্টিভ যখন ইউজুয়াল অর্ডারের ব্যতিক্রম হিসেবে আসে তখন তাদের কমা দ্বারা আলাদা করা হয়। আচ্ছা, এটা দিয়ে কি বোঝায়? দুটি অ্যাডজেক্টিভ একই সেন্টেন্সে যখন আসে কিন্তু ইউজুয়াল অর্ডারের ব্যতিক্রম হিসেবে থাকে তখন ওই দুটো অ্যাডজেক্টিভকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পলে বলা আছে হি হ্যাজ আ স্মল রেড ডগ। স্মল এবং রেড এই দুটো অ্যাডজেক্টিভ ব্যতিক্রম না দুজনের? যদি আমি বলতাম একই ধরনের হি হ্যাজ আ স্মল ব্লু অ্যান্ড গ্রিন ডগ, এগুলো তো একই ধরনের অ্যাডজেক্টিভকে বোঝায়, তখন তো আমি অবশ্যই কমা ব্যবহার করতাম। কিন্তু এখানে স্মল এবং রেড দুটো ব্যতিক্রমী অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও এই দুটোকে আলাদা করার জন্য আমি কমা ব্যবহার করেছি। অর্থাৎ একই ধরনের অ্যাডজেক্টিভকে আলাদা করার জন্য অথবা সেম অর্ডারের অ্যাডজেক্টিভকে আলাদা করার জন্য আমি কমা ব্যবহার করছি, এবং বিপরীতধর্মী বা ব্যতিক্রম অ্যাডজেক্টিভকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। হোপফুলি এগুলো ক্লিয়ার। নেক্সট রুলে আগানো যায়। এখন আমরা দেখব এক্সক্লেমেশনের ব্যবহার। সাধারণত আকস্মিক বা আবেগকম্পিত কোনো এক্সপ্রেশন প্রকাশের জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্সে নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা সকলেই জানি এক্সক্লেমেশন মার্ক কোনো একটা সার্টেন পয়েন্টে বা কোনো একটা সার্টেন সেন্টেন্সে তখনই ব্যবহার করা হয় যখন প্রচন্ড পরিমাণে আবেগকম্পিত হয় সেন্টেন্সটা। অর্থাৎ আমি যদি এক্সাম্পল বলি হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এই যে আমি বললাম হুররে উই হ্যাভ ওন দ্য গেম,
এখানে কিন্তু খুব একটা আবেগ কাজ করছে, এই কারণে যেহেতু আমরা গেমটা জিতে গেছি, এই কারণে এক্সক্লেমেশনের মার্কের ব্যবহার করা হয়েছে সেই খুশিটা বোঝানোর জন্য। অর্থাৎ আমরা এক্সক্লেমেশন মার্ক দিয়ে এখানে এক্সপ্রেশন বোঝাচ্ছি এবং একই সাথে সেন্টেন্সকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য, অর্থাৎ সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ বোঝার জন্য এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এখন পরবর্তী এক্সক্লেমেশনের রুলের দিকে যাওয়া যায়। কাউকে ওয়ার্ন করার ক্ষেত্রেও এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়। ওয়ার্ন করার ক্ষেত্রে এক্সাম্পল যদি দেখি, while walking through a forest a father suddenly told his daughter watch out। এখানে কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচেরও ব্যবহার হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি কমা এক্সক্লেমেশন মার্ক দুটোরই ব্যবহার দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে বাবা তার মেয়েকে সতর্ক করার জন্য বললেন ওয়াচ আউট। এই যে সতর্ক করার একটা ব্যাপার আসলে, এই কারণেই আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করেছি। আচ্ছা, পরবর্তীতে বোঝানো হচ্ছে প্রবল অনুভূতি। প্রবল অনুভূতি যেমন সারপ্রাইজ, হ্যাপিনেস, ফিলিংস এক্সেট্রা বোঝাতে এক্সক্লেমেশন মার্ক কিন্তু ব্যবহার করা হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে আমি আলাদা আলাদা ইমোশনস আলাদা করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় যে কোন কোন ইমোশনের ক্ষেত্রে আমরা এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করছি। ফার্স্টে অ্যাঙ্গার, স্টপ ইউর মাউথ। এই যে রাগান্বিত হওয়া সত্ত্বেও কিন্তু এখানে এক্সপ্রেশন বোঝাতে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। একইভাবে নেক্সটে ফিয়ার, দ্য স্নেক ইজ গোয়িং টু বাইট দ্য চাইল্ড। এখানে সাপটা চাইল্ডটাকে বাইট করবে, এই ভয়টা থেকেই কিন্তু এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে, এই ভয়টা বোঝানোর স্বার্থে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা ইমোশন বোঝানোর জন্য কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করছি। একইভাবে এখন বলছে হ্যাপিনেসের কথা, গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। এই যে হ্যাপিনেস বোঝানোর জন্য কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করছি, কিন্তু সেন্টেন্স গুলো কিন্তু ডিফারেন্ট। একইভাবে সারপ্রাইজ, দ্য ট্রেন ইজ লেট ইন জাপান। এখানে সারপ্রাইজ বোঝানোর জন্য এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট ইমোশন বা প্রবল অনুভূতি বোঝানোর জন্য আমরা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নভাবে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করে থাকি, কিন্তু সেন্টেন্স গুলোর অর্থ ডিফারেন্ট হলেও ব্যবহার শেষে যে এক্সক্লেমেশন মার্কের ব্যবহার একই। আবার বলছি, সেন্টেন্স গুলো ডিফারেন্ট হলেও ব্যবহার এক্সক্লেমেশন মার্কের একই থাকবে। আচ্ছা, পরবর্তীতে আগানো যাক। পরবর্তীতে আমরা এখন দেখতে পারবো ইন্টারোগেশনের ব্যবহার। অর্থাৎ সরাসরি প্রশ্নবোধক বাক্যের শেষে ইন্টারোগেশন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করা হয়। যেমন আমরা জানি আমরা যে কোনো প্রশ্নের শেষেই ইন্টারোগেশন মার্ক ব্যবহার করি বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। যেমন এক্সাম্পল, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা একটা প্রশ্ন, এই কারণে শেষে ইন্টারোগেশন মার্ক ব্যবহার করা হয়েছে। অথবা এখানে আবার আমরা ডিরেক্ট ইনডাইরেক্ট স্পিচ দেখতে পাচ্ছি, ডু ইউ লাভ মি, হি আস্কড মি। এই যে এখানেও প্রশ্নের শেষে ইন্টারোগেশন মার্ক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোনো প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা ইন্টারোগেশন মার্ক ব্যবহার করে থাকি। এখন দেখি সেমিকোলনের ব্যবহার। কমার চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে একটু কম ব্যবহৃত সব থেকে বেশি, আচ্ছা এটা আবার যাই, কমার চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে কম ব্যবহৃত একটি চিহ্ন হলো সেমিকোলন। সেমিকোলনের প্রথম রুলে যদি আমরা বলি তাহলে সেমিকোলন দুইটা একই রকম বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। একই রকম বাক্যকে সংযুক্ত করার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন মাই কার ইজ গ্রিন, মাই ব্রাদার্স ইজ রেড। আমার গাড়িটি সবুজ কিন্তু আমার ভাইয়ের গাড়িটি লাল, এটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ দুটো একই রকম বাক্য, তাই না? আমার গাড়িটি লাল এবং আমার ভাইয়ের গাড়িটি সবুজ, একই রকম বাক্য হওয়ার কারণে এই দুটো আমি যুক্ত করেছি সেমিকোলনের দ্বারা। সেমিকোলনের একটা ব্যাপার হলো যে কমার থেকে একটু বেশি পজ দিতে হয়, কিন্তু ফুল স্টপের মতো ফুললি পজ আমরা দিব না। আচ্ছা, এই ব্যাপারটা মনে রাখা দরকার। সেমিকোলন পরবর্তী রুলে আগে না যায়। পরবর্তীতে বলা হচ্ছে দেন, মিনওয়াইল, দেয়ারফর, লাইকওয়াইজ, ফার্দারমোর। এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্ব থাকলে সেমিকোলন ব্যবহার করা হয়। আবারও বলছি, দেন, মিনওয়াইল, দেয়ারফর, লাইকওয়াইজ, ফার্দারমোর
এই ধরনের কনজাংটিভ অ্যাডভার্ব থাকলে এর আগে সেমিকোলন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এখানে দেখি I'll go to the school then I'll watch a movie, then একটা কনজাংটিভ অ্যাডভার্ব কনজাংটিভ অ্যাডভার্ব, এই কারণে দেন এর ঠিক আগেই আমি সেমিকোলন ব্যবহার করেছি। দেন এর ঠিক আগে সেমিকোলন ব্যবহার করেছে। I'll go to the school then I'll watch a movie, দেন যেহেতু কনজাংটিভ অ্যাডভার্ব এর ঠিক আগে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পরবর্তী রুলে যাওয়া যাক। আমরা এখন দেখব দ্য কোটেশন মার্কের ব্যবহার। কোটেশন মার্ক আমরা সাধারণত ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচও ব্যবহার করে থাকি। তাহলে কোটেশন মার্ক এবং কমার রুলগুলো কিন্তু একই সাথে মনে রাখতে হবে। আচ্ছা, এখন প্রথম রুলে যাওয়া যাক। প্রথমেই বলা হচ্ছে কোটেশন মার্ক সাধারণত অন্য কারো উল্লেখিত বাণী বা উদ্ধৃতি হিসেবে বাক্যে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এটা বলতে আমরা কি বুঝি? অন্য কারো উল্লেখিত বাণী বা লেখনী। অর্থাৎ এখানে এক্সাম্পলে আমরা দেখতে পাই she said come in, come in সে বলেছে, কিন্তু তার বলা বাক্যটাকে আমি উদ্ধৃতি করছি, এই কারণে আমি এখানে কোটেশন মার্ক ব্যবহার করেছি এই বাক্যটাকে উদ্ধৃতি করার জন্য। ওকে, একইভাবে he said go to the market and bring some rice, সে বলল মার্কেটে যেতে এবং কিছু রাইস নিয়ে আসতে। হ্যাঁ, এখানে তার পুরো কথাটাকে আমি আবার কোট করেছি। এই কোট করার জন্য আমি কি ব্যবহার করেছি? কোটেশন মার্ক। ঠিক আছে, নেক্সট রুলে যাওয়া যাক। অ্যাপোস্ট্রফির ব্যবহার। আচ্ছা, অ্যাপোস্ট্রফির ব্যবহার সাধারণত পজিশন দেখানোর জন্য অর্থাৎ মালিকানা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল আমরা দেখতে পাই দ্য ক্যাটস হাউস, দ্য হাউস অফ দ্য ক্যাট। আকাশ কার, আকাশ ওনস দ্য কার, এর জন্য এটা আকাশের কার। ক্যাটস হাউস, ক্যাট ওই হাউসে থাকে, কারণে এটা ক্যাটস হাউস। অ্যাপোস্ট্রফি সাধারণত আমরা পজিশন বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। এই কারণে অ্যাপোস্ট্রফির ব্যবহার একটু সাবধানে করতে হবে। যেমন নেক্সট রুলের সাথে এই রুলে কনফিউশন হওয়া খুবই বেশি হয় পরীক্ষার খাতায়, এই কারণে এই দুটো রুল একটু আলাদাভাবে খেয়াল রাখতে হবে যাতে ভুল না হয়। আচ্ছা, যেমন এখানে বলা হচ্ছে যে শব্দের শেষে এস থাকে সেগুলোতে অ্যাপোস্ট্রফির পরে আলাদা করে এস যুক্ত করতে হয় না। আবারও বলছি, যে শব্দের শেষে এস থাকে ওগুলোর পরে অ্যাপোস্ট্রফি থাকলে এস আলাদা করে যোগ করতে হয় না, অর্থাৎ প্লুরাল বোঝানোর জন্য আলাদা করে এস যুক্ত করতে হয় না। যেমন এখানে বলা হচ্ছে গার্লস কলেজ, গার্লস কলেজের পরে গার্লস এর পরে অ্যাপোস্ট্রফি আছে, এই কারণে এটা পরিপূর্ণভাবে গার্লস কলেজে বোঝানো হচ্ছে। একইভাবে দ্য বয়েজ লেগ, তার দুটো পাকেই বোঝানো হচ্ছে। অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে এই কারণে প্লুরাল বোঝানোর সাথে আবার এস ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আশা করি অ্যাপোস্ট্রফির এই দুটো রুল ক্লিয়ার। এই দুটোই সব থেকে বেশি কনফিউজ হয়ে যায় পরীক্ষার খাতায়, যেহেতু এগুলো ইম্পর্টেন্ট মনে হয় না, কিন্তু সাধারণত এই রুলগুলোর কারণেই প্রবলেম হয়। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আজকে চেষ্টা করেছি পাংচুয়েশনের যে ইম্পর্টেন্ট মার্কগুলো আছে ওগুলো কভার করার জন্য। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।